আজ তাসকিন আর বের হয়নি। সন্ধ্যার দিকে জরুরি কাজ ছিল তার। এমনিতেই মস্ত বড় ঝামেলায় ফেঁসে যাচ্ছে তাসকিন। নিজ দলের সাথে তার সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। সরকারের শকুনি নজরে এসে গেছে সে। উপর মহল থেকে বারবার ওয়ার্নিং আসছে। মন্ত্রিমহলে তলব যেহেতু পড়েছে সেহেতু জটিল কিছুই। তাসকিন জলে বাস করে কুমিরের সাথে হাঙ্গামা করছে। তার মধ্যে আনাচে কানাচে শত্রুর তো অভাব নেই। সাদিক তালুকদারের শুভাকাঙ্ক্ষীরা তাসকিনকে সন্দেহ করে। তার উপর লন্ডনের মাফিয়া লাঞ্চির সাথে এক্কা দুক্কা খেলা চলছে। আরেক নাম না জানা শত্রু উকি মারছে বারবার। জাবেরের মাথা ছিঁড়ে যায় এসব চিন্তা করলে। এখনও 1 বছরও হয়নি তাসকিন এমপি হয়েছে, তার মধ্যে এত ঝামেলায় জড়িয়ে গেছে। সে নিজেই উপর মহলে খোঁচাচ্ছে, কিন্তু জাবের চিন্তায় থাকলেও তাসকিনের কোনো হেলদোল নেই। তার একমাত্র চিন্তার কারণ তার বউ। সারাদিন তার মাথায় বউই ঘোরে। আজ তাদের কথা বলার ছিল তথ্যমন্ত্রীর সাথে, কিন্তু তাসকিন যাবে না। সে বউ পাহারা দেবে। জাবের বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল রাগ নিয়ে। নিজেদের রুমের ওয়াশরুমের দরজা আর গিজারের কাজ নিজে দাঁড়িয়ে থেকে করালো তাসকিন। রায় এখানে নেই, সে মায়ের রুমে আছে। সব শেষ হতে দেখে তাসকিন একটা লম্বা শাওয়ার নিল। তারপর হিডেন রুমে গিয়ে মেডিসিন নিল। এখন একটু ঘুমানো প্রয়োজন তার। তার আগে কোয়েল পাখিটাকে তো আনতে হবে নাকি। বেড গুছিয়ে নিল সুন্দর করে। তারপর ছুটল শাশুড়ির রুমে। তাসকিন দরজার বাইরে এসে দাঁড়ালো। নিজের হাতে চুল টি শার্টটা টেনে ঠিক করে দরজায় নক করলো। রিধিমা মির্জা অল্প আওয়াজ করে বলল, দরজা খোলা। তাসকিন অল্প আওয়াজ করে দরজা খুলে প্রবেশ করে দেখল রায় শুয়ে আছে। তার পিতা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাসকিনকে দেখে উঠে বসার চেষ্টা করলো। সে জানে তাসকিন কেন এসেছে। তাসকিন ফুপুকে জিজ্ঞেস করলো, ও খেয়েছে? রিধিমা মির্জা হেসে বলল, খেয়েছে। তুমি তো খাওনি, খাবো একটু পর। রায়কে উঠতে দেখে আহাদ রায়হান বলল, এ কি আম্মু, তুমি উঠছো কেন? তুমি শুয়ে থাকো। রিধিমা মির্জা কটমট করে তাকালো স্বামীর দিকে। লোকটার কি কোনো আক্কেল জ্ঞান নেই? তাসকিন ফুপুর দিকে অসহায় চোখে তাকিয়ে মাথা চুলকালো। রিধিমা মির্জা স্বামীকে বলল, ও রুমে যাবে, রেস্ট করবে গিয়ে। কোনো প্রয়োজন নেই, রাতটুকু শুধু। তারপর সকালে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। যে বাড়িতে আমার মেয়ের প্রাণের ঝুঁকি থাকে সে বাড়িতে আমি আর আমার মেয়েকে রাখব না। রায় নিশ্চুপ হয়ে বাবার দিকে চেয়ে রইল। এবার তাসকিনের আর বলার কিছু রইল না। কী বা বলবে? সত্যি তো, সে তো রায়ের সুরক্ষা দিতে পারেনি। তাহলে কিভাবে এখন গলাবাজি করবে? আজ সত্যি রায়ের কিছু হয়ে গেলে? রায়হান সাহেব আরও বলল, কোথায় রেখে যাব আমি, যেখানে দিন দুপুরে আমার মেয়েকে খুনের চেষ্টা? এ বাড়িতে বাইরের কেউ আসা সম্ভব নয়। তাহলে বাড়ির কেউ আমার মেয়েকে মারতে চায়? রায় এবার তাসকিনের দিকে তাকালো। তার মুখটা ছোট হয়ে গেছে। রায় তাই বাবাকে মিনমিন করে বলল, আব্বু, বাড়ির কেউ এমন করেনি। যে করেছে সে বাইরেরই। তুমি এত হাইপার হও না। মানে? তুমি চেনো তাকে? কে করেছে তুমি জানো? বাবার কথায় রায় আবারও বলল, না, চিনি না। তবে এ বাড়ির কেউ
এমন করবে না আব্বু, আমি তাদের চিনি। তোমার আর এখানে থাকা লাগবে না আম্মু, তুমি ফিরে যাবে। একবার যে ভুল করেছো তা আমি মেনে নিয়েছি, এবার আর কোনো ভুল করতে তোমাকে আমি দেব না। রায় আবারও তাসকিনের দিকে তাকালো। তাসকিন এক দৃষ্টিতে রায়ের দিকেই তাকিয়ে আছে। রিদিমা মির্জা পরিস্থিতি দেখে বলল, এসব কথা এখন বাদ দাও, ওকে রুমে যেতে দাও। রায়, রুমে যাও। রায় মাথা ঝাঁকিয়ে সম্মতি দিয়ে উঠে দাঁড়ালো। তাসকিন এগিয়ে এসে ওর হাত ধরে বলল, যেতে পারবে হেঁটে? পারবো। তাসকিন তাও ছাড়ল না। রায়কে আগলে বের হয়ে আসলো করিডোরে আসতেই চোরের মতো এদিক ওদিক দেখতে লাগলো। রায়ও ওর দেখাদেখি দেখতে লাগলো। তাসকিন হুট করে ওকে কোলে তুলে নিল। রায় হকচকিয়ে তাসকিনের গলা পেঁচিয়ে ধরলো। এটা কি করলেন? আমি হেঁটে যেতে পারবো, কেউ দেখে ফেলবে প্লিজ। কেউ নেই। রাত তখন 9টা। তাসকিন ওকে রুমে এনে শুয়ে দিয়ে দরজা বন্ধ করে সে ওর উপর উঠে শুয়ে পড়ল। বুকের মধ্যখানে মুখ লুকিয়ে বলল, ভেবেছিলাম আজ তোমায় হারিয়েই ফেলবো। রায়ের ঠোঁটে একটু হাসি খেলে গেল। নড়চড় না করেই বলল, আপনার মামাতো বোন এখন কোথায়? জানি না, যেখানেই থাকুক তোমার পায়ের নিচে এনে ফেলবো, খোদার কসম। মরিনি তো, এসব করতে হবে না। তাসকিন ভারী ভারী শ্বাস ফেলে বলল, কাল চলে যাবে? আপনি যেতে দেবেন? তাসকিন মুখ বুজে হাসল। রায় আবারও বলল, আমি মরে গেলে কি আপনি দুঃখ পেতেন? আমার যখন সময় বদলাবে তখন আমিও বলবো আমার ঠিক কিসে কিসে দুঃখ লেগেছিল। আপনি মির্জা গালিবের ফ্যান? তাসকিন মাথা ঝাঁকিয়ে হালকা হাসল। লোকটা মাথা নোয়ালেই তার লম্বা চুলগুলো ঝুরঝুর করে ঝুলে পড়ে। রায়ের তখন নেশা লেগে যায়, ইচ্ছে করে ছুঁয়ে দিতে। তাসকিন আবারও শুয়ে পড়ল। রায় ভারী ভারী শ্বাস ফেলছে দেখে জিজ্ঞেস করলো, তোমার কষ্ট হচ্ছে? হুম। রায় বলতে দেরি হলেও তাসকিনের নেমে যেতে দেরি হয়নি। অপর পাশে চিত হয়ে শুয়েছে। রায় গির্বা বাঁকা করে তাকালো তার দিকে, তারপর অল্প আওয়াজে বলল, কি হয়েছে? তাসকিন চোখের উপর হাত তুলে দিল, তারপর বলল, কি হবে? আপনি টেন্স কেন তাহলে? তাসকিন চট করে কপাল থেকে হাত নামিয়ে তাকালো ওর দিকে, তারপর স্বভাবসুলভ ডান ভ্রু তুলে বলল, কে বলল আমি টেন্স? রায় মুখ ঘুরিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নাটক দেখে বোঝা যায় না? বোঝা যায়। হুম, বোঝো আমাকে। রায় বিরক্তিতে সংক্রান্ত শব্দ করে বলল, সব সময় এসব কেন বলেন? আমাকে বুঝলেই বা কবে? বোঝো আমাকে, আমার বোঝার চেষ্টা করো। তাসকিন নিঃশব্দে হাসল। রায় এক ধ্যানে তাকিয়ে রয়। এমন নষ্ট লোকের হাসি এত সুন্দর হয় কিভাবে? মনের মতো হাসিটুকু কুৎসিত হওয়া উচিত। তোমার কি হয়েছে? আমার কি হবে? তুমিও বদলে গেছো অনেক। যেমন? কিছু না, ঘুমাও। শরীরটা তো ভালো না, নিচে গিয়ে খেয়ে আসুন, এনার্জি নেই আমার এনে দেওয়ার। তাসকিন কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। ও যে এতটুকু ভেবেছে, এতেই তো তাসকিনের পেট ভরে গেছে। এই মেয়ে কি কোনো দিন জানবে? তার একটু তাকানোতে তাসকিনের বুকে প্রশান্তির ঢেউ খেলে যায়। ইচ্ছে করে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে। এই যে ওর মুখের সামনে গুচ্ছা চুল বারবার এসে ওকে বিরক্ত করছে।
তাসকিন তো চাইলেই পারে না চুলটুকু সরিয়ে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে। এটা কতটা যন্ত্রণা সেটাও বোঝে। আগে যখন দূর থেকে দেখতো তখন মনে কষ্ট লাগলেও আফসোস হতো না। তখন রায় নিজের ছিল না, এখন রায় তার নিজের, একান্ত ব্যক্তিগত। তারপরও এই দূরত্ব কতটা পোড়ায় তাসকিনকে সেটা রায় হয়তো কখনো জানবে না। কি হলো, যাচ্ছেন না কেন? রায়ের কথায় তাসকিনের ধ্যান ভাঙল। সে নিজেকে সামলে নিয়ে বলল, খাবো না। ঘুমাবে? লাইট অফ করে দেব? রায় ফোঁস করে একটা শ্বাস ফেলে উঠে বসল। নিজের বালিশটা বেডের সাথে উঁচু করে দিয়ে শরীর এলিয়ে বলল, আপনি আসলে কি চান এমপি সাহেব? তাসকিন শুয়ে থেকে ওর দিকে তাকিয়ে বলল, কি চাই? সেটাই তো, কি চান? কি করছেন হয়তো সেসব নিজেই বুঝছেন না। সুতো কাটা ঘুড়ির মতো শুধু উড়ছেন, কোনো গতি পাচ্ছেন না, তাই না? তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। শো, তোমার ঘুমানো প্রয়োজন। নিজেকে এভাবে ধ্বংস করছেন কেন? তাসকিন এবার হেসে ফেলল। হ্যাঁ, ধ্বংস। সেটাই। কি হয়েছে? আপনি এত টেনশন করছেন কি নিয়ে? তেমন কিছু নয়, ওই রাজনৈতিক ব্যাপার স্যাপার। রায় চুপ করে বসে কিছুক্ষণ তাকিয়ে রইল তাসকিনের মুখের দিকে। তার নিজেরও কেমন যেন অস্থির লাগছে। সকালে একটা ঝামেলা হবে ও বাড়ি ফিরে যাওয়া নিয়ে। তাসকিন যে বড় কোনো চাপের মুখে পড়েছে সেটা বুঝতে পারছে রায়। ঘরের কোনায় 4 ফুটের দাঁড়িয়ে থাকা পেন্ডুলামটা ডং ডং আওয়াজ করে জানান দিল রাত 10টা। দরজায় মৃদু আওয়াজে নক হলো। তাসকিন আবার চোখে খুলে তাকালো। রায়কে নামতে দেখে নিষেধ করলো, আমি যাচ্ছি, তুমি বসো। রায় আর গেল না। তাসকিনই গিয়ে দরজা খুলে দেখলো সার্ভেন্ট খাবার নিয়ে এসেছে। তাসকিন বিরক্ত হলেও কিছু বলল না, তার মা পাঠিয়েছে তো তাই। সার্ভেন্ট ভিতরে এসে টেবিলে খাবার রেখে নত চোখে বেরিয়ে গেল। তাসকিন বেডে এসে আবার শুতে রায় বলল, খেয়ে আসুন না, সকালেও তো খাননি, দুপুরেও হয়তো আমার জন্য খেতে পারেননি। তাসকিন আর ফেলল না ওর কথাটা, সে ফেলতে পারেও না বউয়ের কথা, তাই খেতে বসলো। রায় ঘুমিয়ে পড়ার পর তাসকিন আবার এসে বেলকনিতে দাঁড়ালো। তাদের রুমের নিচে একটা জাম গাছ আছে। এখন জাম ফুল এসেছে গাছে, যার হালকা গন্ধ তাসকিনের নাকে এসে লাগছে। চোখ গেল অদূরে দাঁড়িয়ে থাকা কাঠগোলাপ গাছটার দিকে। চক্ষু পটে ভেসে আসলো একটা মিষ্টি স্মৃতি। কিশোরী দুটো মেয়ে প্রতিদিন সাদা স্কুল ড্রেস পরে ছুটির পরে একটা বাড়িতে ঢোকে দেওয়াল টপকে। বাড়িটা এক শৌখিন মাস্টার মশাইয়ের। রায় আর মধুরিমা মিলে প্রতিদিন তার বাড়ি থেকে কাঠগোলাপ ফুল চুরি করে আনে। বেশি ছেড়ে না অবশ্য, দুজনেই দুইটা। তাদের স্কুলের সামনে তাসকিনের পার্টি অফিস। সে প্রতিদিন দেখত কোকড়া চুলওয়ালা মেয়েটা সেই চুরি করে আনা ফুল কানে গুজত। ভারী মিষ্টি লাগতো তখন তাকে। হেলে দুলে হেঁটে হেঁটে সে গাড়ি অবধি পৌঁছাতো। প্রিয়তমার কাঠগোলাপে আসক্তি জেনে এমপি সাহেব নিজের বাগানে ঠাঁই দিল সেই গাছের। বেশ যত্ন নিত নিজের হাতে। গাছটা এখন বড় হয়েছে, ফুলও হয়। রায়কে প্রায়ই সেখানে দেখা যায়, তবে ছেড়ে আর কানে গুঁজে না সে। তাসকিন আবার তাকালো ঘুমন্ত বউয়ের দিকে। আকাশি কামিজ পরে গালের নিচে হাত দিয়ে হাত ঠেকিয়ে ঘুমিয়ে আছে। ও সুস্থ থাকলে আগামীকাল তাসকিন ঢাকায় যেত। ওদিকে যাবেরও চটেছে আজ। তাসকিন নিঃশব্দে রুমে আসলো। আবার বসলো রায়ের পাশে। পোড়া হাতটা নিজের হাতে তুলে নিয়ে হালকা ডিম লাইটের আলোয় মন ভরে দেখতে লাগলো।
জেগে থাকলে হয়তো বিরক্ত হবে, তাই আর কি। রাত জেগে ছাদে হাঁটা রাশার অভ্যাস। এখন তো রাহিমের নানা বাড়িতে ছাদে হাঁটতে পারে না। আর এ বাড়িতে চারদিকে এত এত গান হাতে অসুরের মতো গার্ড থাকে। তাকে যদি চোর ভেবে গুলি করে দেয়, যত যাই হোক তার প্রাণের ভয় আছে তো। তাকে আর রাহিমকে একটা রুমে থাকতে দেওয়া হয়েছে, কিন্তু তার ঘুম হচ্ছে না। এমন রাতে ঘুমানোর অভ্যাস তো নেই। এদিকে রাহিম পড়ে পড়ে মোষের মতো ঘুমাচ্ছে। রাশা কিরমির করে রাহিমকে ধাক্কালো। রাহিম, এই রাহিম, চল আমরা ঘুরে আসি। কিন্তু রাহিম ঘুম। রাশা বিরক্ত হয়ে আবারও ডাকলো, রাহিম, এই শুনছিস না, ওঠ তো। রাহিম একটু নড়ে চড়ে আবারও ঘুমালো। রাশা এবার বেজায় বিরক্ত। সে আবারও জোরে জোরে ডাকলো রাহিমকে, আরে এই গণ্ডমূর্খ, ওঠ না। আরে ভাই, এমন মরার মতো কে ঘুমায়? ওঠ না রাহিম। রাহিম এবার ঝাড়া মেরে ওর হাত সরিয়ে দিয়ে বিরক্তি নিয়ে বলল, ধুর, কি হয়েছে? ঘুমাতে দিচ্ছ না কেন? আর ডাকবে না আমাকে, ঘুমাবো আমি। বলেই উল্টো দিকে ঘুরে রাহিম আবারও তন্দ্রায় তলিয়ে গেল। রাশা এবার চটে গেল। এক লাথি বসিয়ে ছ্যাঁত করে বলে উঠল, ওঠ গন্ডার। ধপাস। রাহিম ছিটকে গিয়ে খাটের নিচে পড়ে গেল আর গগনবিদারী চিৎকার দিয়ে উঠল। রাশা হকচকিয়ে গেল। রাহিম যে পড়ে যাবে সেটাও ভাবতে পারেনি। অন্ধকার হাতরে ও রাহিমের কাছে পৌঁছাতে গেল, না দেখে আবার রাহিমের পায়ে পাড়া দিয়ে ফেলল। রাহিম আরও জোরে চেঁচিয়ে উঠল। রাশা ধপ করে বসে পড়ল ওর সামনে। তারপর ওর মুখ চেপে ধরে বলল, আস্তে আস্তে, একদম মরে যাসনি তুই। এত চিৎকার করার কি আছে? আশ্চর্য। রাহিম মুখ চেপে ধরাতে কথা বলতে পারছে না, তাই শব্দ করতে লাগলো। এদিকে রাশা অবাক হয়ে বলল, আরে ভাই, খাট থেকে পড়লে তো তোর হাত পা ভাঙার কথা, মুখ ভাঙলো কি করে? রাহিম আর না পেরে রাশার হাতে কামড় বসিয়ে দিল। রাশাও চিৎকার করে হাত সরিয়ে ফেলল। রাহিম একদিকে কোমর আর পায়ের ব্যথায় জর্জরিত। এদিকে রাশার এমন ব্যবহারে তার মাথা গরম হয়ে গেল। সে খ্যাট করে বলল, তুমি কি মানুষ আপি? ব্যথায় আমার জীবন বের হয়ে যাচ্ছে। রাহিম উঠে ল্যাম্পশেড জ্বালিয়ে বেডে বসে পা ধরে কোকাতে লাগলো। রাশা মুখ ভেঙচিয়ে উঠে দাঁড়িয়ে ওর হাত ধরে টানতে টানতে বলল, চল আমরা কোথাও গিয়ে ঘুরে আসি। রাহিম হতবিহ্বল হয়ে তাকালো। রাত বাজে 3টা, এখন ঘুরতে যাবে বলছে। এদিকে তাসিন রাত জেগে পড়ছিল। রাশা আর রাহিম গেস্ট রুমে ছিল, আর সেখান থেকে প্রথমে রাহিমের চিৎকার, পরে রাশার চিৎকার শুনে সে দৌড়ে আসলো ওদের রুমে। ভেতরে আছে ওরা, তাই দরজায় নক করতে লাগলো তাসিন। রাশা রাহিমের উপর বিরক্তি নিয়েই গিয়ে দরজা খুলে দিল। তাসিন ভিতরে এসে রুমের লাইট অন করতেই বেডে রাহিমকে ব্যথাতুর মুখ নিয়ে বসে থাকতে দেখে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, রাহিম, কি হয়েছে? ব্যথা পেয়েছো? চিৎকার করলে কেন? রাহিম রাশার দিকে তাকিয়ে ফুলতে ফুলতে সব ঘটনা বলে দিল। তাসিন শুধু অবাক হয়ে শুনে যায়। এটা কোন ধরনের মানুষ? সে রাশার দিকে তাকিয়ে বলল, রাতের বেলাও ঘুমান না আপনি? এমন সারাক্ষণ ছটফট করে কি মজা পান? রাশা খ্যাক করে বলল, আরে স্যার, কোথায় ছটফট করলাম? আমার ঘুম আসছিল না, তাই ওকে জাগালাম। জাগছিল না, তাই একটা লাথি দিলাম। ওমা, এক লাথিতে ধপাস। তাসিন এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন দয়া করে বাইরে বের হবেন না, ঘুমান। বলে সে রুম ছেড়ে বের হয়ে গেল। এদিকে ড্রয়িং রুম থেকে সীমা তাসিনকে রাশার রুম থেকে বের হতে দেখল। রাশার সাথে যে রাহিম আছে সেটা বোধহয় জানল না।
খাবার টেবিলে একের পর এক যুক্তি দিয়ে যাচ্ছে আহাদ রায়হান। তার এক কথা, এ বাড়িতে তার মেয়ের প্রাণ সংশয় আছে। বাড়ির সবাই পাল্টা যুক্তি দিলেও তাসকিন নীরব। সে বারবার রায়ের দিকে তাকাচ্ছে। রায়ও খাওয়া ফেলে একবার বাবার দিকে তাকাচ্ছে তো একবার স্বামীর দিকে। তাসকিন আর রায় পাশাপাশি বসা। তাসকিন মিনমিন করে রায়কে বলল, চলে যাবে। রায় ঘুরে তাকালো তার মুখের দিকে। চাতক পাখির মতো উত্তরের আশায় চেয়ে আছে। রায় তাকে উত্তর না দিয়ে ধীর গলায় বলল, আব্বু। রায়হান ব্যস্ত হয়ে বলল, জি আম্মু, বলো। রায় একটু গলা খাকারি দিয়ে নিচু কণ্ঠে বলল, এখানে ভালো আছি আমি আব্বু। আমি বলছি তো, উনি কথা দিয়েছেন আমাকে, আর কিছু হবে না। রায়হান সাহেব চোখ গরম করে তাকালো তাসকিনের দিকে, তারপর বলল, তোমাকে আমি কোন দিকে কম রেখেছিলাম আমি রায়? ওই এমন কি ভালোবাসা দিচ্ছে যে তুমি বারবার আমার কথার অবাধ্য হচ্ছ? রায় আবারও আগের মতো বলল, তা না আব্বু, এখন আমি যেতে চাচ্ছি না। আগামী সপ্তাহে আমার পরীক্ষা। এই মুহূর্তে আমার এত ঝামেলা ভালো লাগছে না। রায়হান সাহেব আরও বলল, ঝামেলা? আমাদের বাড়ি এখন তোমার কাছে ঝামেলা মনে হচ্ছে? তা না আব্বু, এতদিন এখানে থেকেছি, এখন আবার ওখানে গেলে মানাতে মানাতেই টাইম লেগে যাবে। তাই আমি অত কিছু জানি না। তুমি রেডি হও গিয়ে। আমি পরীক্ষার পর গিয়ে কিছুদিন থাকবো আব্বু, তবে এখন নয়। তুমি কিন্তু আমার রাগ উঠাচ্ছ রায়। তুমি এত হাইপার হচ্ছ কেন আব্বু? রাশা এতক্ষণ চাচা আর বোনের ঝগড়া দেখছিল। এবার সে বাম হাত ঢুকিয়ে বলল, বড় আব্বু, আপু তো যেতে চাচ্ছে না। ওকে জোর করছো কেন? তোমার আপু যেতে চাচ্ছে না কেন সেটা জিজ্ঞেস করো। রাশা বেজায় বিরক্ত হলো। ও ওর বরকে ছাড়া থাকতে পারে না, তাই যেতে চাচ্ছে না। তোমার মতোই তো, তুমি তো দুই দিনের বিজনেস ট্রিপেও বড় আম্মুকে নিয়ে যাও, আর আপুকে বলছো সারা জীবনের জন্য ওর বরকে ছেড়ে যেতে। ভাইজির এমন আগুনের ফুলকির মতো মন্তব্যে রায়হান সাহেব কেসে উঠল। তিশা ফিক করে হেসে দিল। বাড়ির সকলে মুখ টিপে হাসল। তাসকিন সন্তুষ্টি হেসে আশাকে চিয়ার্স আপ করলো। রায়হান সাহেব আবার গলা খাকারি দিয়ে বলল, রায়, আমি তোমার বাবা, তুমি আমার কথা শুনতে বাধ্য। রায় ও এবার বেলহাজের মতো উত্তর করল, আমি এখন বিবাহিত আব্বু। আমার স্বামীর পারমিশন ছাড়া এক পাও বাইরে রাখার অধিকার আমার নেই, হোক সেটা বাপের বাড়ি কিংবা বাবার আদেশ। দুঃখিত, আমি তোমার সাথে যেতে পারবো না। বলেই খাবারে পানি ঢেলে দিয়ে আস্তে আস্তে উঠে নিজের রুমে চলে গেল। এদিকে রায়ের উত্তরে তাসকিন আর রায়হান সাহেবের মাথায় বজ্রপাত হলো যেন। বাদ বাকি সকলের মুখে সন্তুষ্টির হাসি। তাসকিন খাবার দাবার রেখে উঠে চলে গেল বইয়ের পিছনে পিছনে। রায় রুমে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এর মধ্যে তাসকিন রুমের দরজা আটকে আচমকা ধূপ করে রায়কে শক্ত করে জড়িয়ে ধরল। তার ইচ্ছা করছে খুশিতে কাঁদতে, বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে কাঁদতে। এত খুশি লাগছে সে বলে বোঝাতে পারবে না। আজ সকল প্রকার সুযোগ ছিল রায়ের হাতে। ও চাইলেই চলে যেতে পারত, কিন্তু ও গেল না। ও তাসকিনকে ফেলে গেল না। তাসকিনের আর কি লাগে? কিছু লাগে না বোধ হয়। রায় মনে মনে হাসল। আব্বু যখন বারবার চলে যেতে বলছিল তখন লোকটার মুখটা একটুখানি পাংশুটে হয়ে গিয়েছিল। রায়ের দমফাটা হাসি আসলো। চলবে।